প্রিয় দর্শক, আরএসএল সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। রেকর্ড সর্বনিম্ন ভোটের হার এবারের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে। আওয়ামী লীগের তন্দে উপজেলা নির্বাচনে বিজয়ী বিএনপির ৭ বহিষ্কৃত নেতা, হেরেছেন ২০ জন। আবারও দ্বিতীয় ধাপে ভোটের প্রস্তুতিতে সরগরম হয়ে উঠছে উপজেলা স্থানীয় রাজনীতি। উপজেলা নির্বাচন ও বিশ্লেষণ, এই শিরোনামে আমরা আজ কথা বলবো। শুরুতেই আমাদের অতিথিদের পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে আছেন আহমদ হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমি একটি পরিসংখ্যান আসলে বলি। আমি শুরুতে আহমেদ হোসেন এমপি আপনার কাছে আসতে চাই। ২০০৯ সালে ৬৮.৩২% ভোটের হার ছিল প্রথম দফার যে উপজেলা নির্বাচন। এরপর দ্বিতীয় দফায় ২০১৪ সালে ৬১% ছিল, ২০১৯ সালে ৪০.২২% এবং ২০২৪ সালে এসে সেটি ৩৬.১০%। অর্থাৎ ১৫ বছরে আসলে একেবারে ভোটের হার অনেকটাই কমে গেছে। ভোটের প্রতি কি মানুষের অনীহা এসেছে নাকি কেন এতটা কমলো আসলে এবারে বলবেন? উপজেলা নির্বাচনের যে সময় হচ্ছে এই সময়টা একটু ভিন্নতর, কারণ এখন ধান কাটার মৌসুম চলছে, এক। আর ২ নম্বর হচ্ছে, যেদিন নির্বাচন হলো এদিন আকাশ মেঘলাও ছিল, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, সেটা বৃষ্টি হয়েছে, কাজে কৃষকরা ধান কাটা নিয়ে বেশি ব্যস্ত ছিল, এটা একটা কারণ। আর সেকেন্ডলি আপনি বলেন যে ৩৫ থেকে ৪০% ভোট কাস্ট হয়েছে, হ্যাঁ, খুব বেশি, ৩৬.১০। এটাকে কেউ বলে ৪০ পর্যন্ত বলে ৪০ হয়েছে। তো এই কাস্টিংটা তো হয়েছে ফেয়ার, এটার মধ্যে নিখুঁত ফেয়ার, এখানে কিন্তু জঞ্জাল ছিল না, জালিয়াতি হয়নি, ভুয়া ভোট ছিল না। আর আরেকটি উল্লেখ্য বিষয়, এখানে 66 এক্সপেল বিএনপি থেকে তারা দাঁড়িয়েছিল, 73 এক্সপেল, 73 এক্সপেল, সরি 79 না, টোটাল না, প্রথম পর্বে কত? প্রথম পর্বে 79 যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে 20 জন হেরেছে, বাকিরা জিতেছে, 7 জন জিতেছে। হ্যাঁ, 7 জন জিতেছে, জিতেছে। তো যারা জিতেছে তারা তো ফেয়ার ইলেকশনে জিতেছে, এখানে ভোট তো কারচুপি হয়নি, এটা একটা উল্লেখ্য বিষয়। কিন্তু কাজে সংখ্যার দিক থেকে, ভোট কাস্টিংয়ের দিক থেকে খুব একটা সন্তুষ্ট না হলেও কি বিএনপি আসে না এই কারণে ভোটের হার এত কম? নো, দিস ইজ নট কজ। বিএনপি ফ্যাক্ট না, এটা কোনো ফ্যাক্ট না, আসলে প্রাকৃতিক কারণে হয় নাই। মানুষের কাজের ব্যস্ততা ছিল, এখনো ব্যস্ততা আছে, তারপর দাবদাহ ছিল। ভোটটি কি পিছিয়ে দেওয়া যেত না নাকি? সেটা তো আমাদের বিষয় না, কমিশনের ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট, তাদের কার্যক্রম তারা কীভাবে করবে তাদের বিষয়, এটা আমরা বলতে পারবো না। দাবদাহটা কিন্তু ফ্যাক্টর একেবারে। কত ওই দিন কিন্তু বৃষ্টি হয়েছে, মানে ওই দিন দাবদাহ ছিল না, বৃষ্টিটাও কিন্তু প্রতিকূলে গেছে, সারাদিন ছিল না, বৃষ্টিটাও গেছে। তারপর ধান কাটতে গেছে মানুষ, ধান যদি সময় মতো না কাটে সেরা বৃষ্টি হইতে পারে, ধান নষ্ট হয়ে যেতে পারে, এই বিষয়গুলো আছে। যা আমরা যে কোথায় বলি ওভারঅল গিয়ে আপনি বলছেন 35, অনেকে বলে 35 থেকে 40, অলরাইট, খুব সন্তোষজনক না হলে। জয়পুরহাটে আমরা দেখলাম যে 73.16% ভোট পড়েছে। এটা তো গোপালগঞ্জে হয়েছে, টুঙ্গিপাড়াতে হয়েছে, ওখানকার মানুষ ভোট দিতে গিয়েছে। মিরসরাইতে 17% ভোট পড়েছে, মাত্র 17%। কোথায়? মিরসরাইতে, মিরসরাই উপজেলা, ওই চট্টগ্রাম। সেটা হয়তো যায়নি, কম হয়েছে। আর জয়পুরহাটে কত? শুধুমাত্র প্রাকৃতিক কারণে ভোট দিতে যায়নি। জয়পুরহাটে কত? জয়পুরহাটে 73.16%। টোটাল ওভারঅল জেলায়? জয়পুরহাট উপজেলায় জি অনেক কাস্টিং হয়েছে, এটা অনেক কাস্টিং। কজন ক্যান্ডিডেট ছিল? আমার কাছে সেই তথ্য এখন নেই। না, প্রার্থী কজন ছিল? বিএনপি কি ছিল? বা প্রার্থী কি 2 জন ছিল না 3 জন ছিল? প্রার্থী বেশি হইলে কাস্টিং বেশি হওয়ার তো কথা, ঠিক নয় কি? কাজে কাস্টিং এর দিক থেকে আপনি যদি হিসাব করতে যান, এখানে আমরা সন্তুষ্টি আছে বা টোটাল সন্তুষ্টি নেই, এটাই অস্বীকার করব না। তো এই জন্য এর কারণে বিএনপি নির্বাচনে যায়নি বলে নির্বাচনে মানুষ আসেনি, এই কথা বলা যাবে না।
জি, আমি তাহলে একটু উত্তর নিয়ে আসতে চাই। জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, আপনার কাছে আসতে চাই। আসলে শুনলেন তো আসলে ভোটের হার একেবারে কমে গেছে, 36.10% চলে আসছে, যেটি 68.32% প্রথম দফার যে উপজেলা নির্বাচন ছিল 2009 সালে তখন ছিল। জনাব আহমদ হোসেন বলছেন যে আসলে শুধুমাত্র প্রাকৃতিক কারণে। আপনি কি বলবেন, মানুষের প্রতি কি ভোটে অনীহা আসছে নাকি কি কারণ, আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভি সম্মানিত দর্শক শ্রোতা, দেশের এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক আহমদ হোসেনকে সুস্বাগতম। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিনা কারণে বিনা দোষে 5 মাস কারাবাস থেকে আল্লাহ সুস্থভাবে আসতে সহযোগিতা করেছেন। এই জন্য আসলে এইগুলো তো কথাবার্তা বলে তো লাভ নেই। তাহলে গোপালগঞ্জে ধান কাটা ছিল না, আপনার জয়পুরহাটে ধান কাটা ছিল না, আর মিরেশ্বর সব লোকই ধান কাটতে গেছে, মেয়েরা সহ। তো এই সমস্ত কথাবার্তার কোনো ভিত্তি নেই। তো আসলে সুভাষ দত্তের একটা সিনেমা দেখছিলাম, সে বিয়ে দেবে তার কাছের লোকের ছেলের সঙ্গে বা কাছের ছেলের সাথে, সারাদিন বসিয়ে রেখেছে, জামাই আসতেছে জামাই আসতেছে, শেষ পর্যন্ত আপনার সময় চলে যাচ্ছে পার হয়ে। তো বলছে যে জামাই আসলো না, যে লগন তো পার হয়ে যাচ্ছে, বলে জামাই থাকলে তো আসবে। জামাই তো ঠিকই করে নাই, বিয়ে দেবে তো তার পছন্দের যে ছেলে বাড়িতে হয় তার সাথে। তো ভোটার থাকলে তো আসবে, আওয়ামী লীগের লোক থাকলে তো ভোট দিতে আসবে। আওয়ামী লীগ তো লোকই নেই, আওয়ামী লীগ তো নির্ভর করে আছে প্রশাসনের উপরে। আওয়ামী লীগ বলতে তার কোনো দেশে বাংলাদেশের আওয়ামী লীগ বলতে কিছু না। আজকে কিন্তু জনাব ওবায়দুল কাদের বলেছেন যে কারোর উপর ভর করে না, জনগণের উপর ভর করে, জনগণের উপর তো ভরসা নাই, তাদের ক্ষমতায় টিকে আছেন কোনোদিনও না, জনগণের উপর কোনোদিনও ভরসা নেই আওয়ামী লীগের। 2009 সাল থেকে যে 8 সাল থেকে যে শুরু হয়েছে না, সেনাবাহিনীর উপরে ওই 111-এর উপর ভর করে তারপর তো ভরে ভরে চলে আসতেছে। দেখেন একটা প্রমাণ দিয়ে। তাহলে মানে জনগণ কাদের সাথে আছে? এই যে আওয়ামী লীগের সাথে জনগণ নেই, কাদের সাথে আছে? জনগণ আছে আমাদের সাথে, বিরোধী দলের সাথে জনগণ, বিএনপির সাথে। বিএনপির সাথে আছে। কিন্তু বিএনপি নির্বাচন আসতেই পারে। বিএনপি নির্বাচন আসবে কেন? দলীয় সঙ্গে আমি যখন 2007 সালে ম্যাডাম খালেদা যে পদত্যাগ করেছিলেন, সংসদ ভেঙে দিয়েছিলেন, আওয়ামী লীগ নির্বাচন আসলো না কেন? কেন আসলো না? যে কে এম হাসান একসময় বিএনপি করতেন, উনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন, এই কারণে মানলেন না। তারপরে ইয়াজউদ্দিন স্যার আসতে বাধ্য হলেন, আসলেন, সংসদ নেই, কোনো কিছু নেই, সেই নির্বাচন থেকে আমাদের উদ্যোগ করে চলে গেল কেন? 3 জানুয়ারি সবই তো, কিছুই তো নাই, বিএনপিতে ক্ষমতায় ছিল না। আর এখন ওনারা এমপি থাকবেন, মন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, প্রশাসন সাজানো থাকবে, তারপরে বলে যে আওয়ামী লীগ নির্বাচন আসলো না কেন? কি বিএনপি নির্বাচন আন্দোলন করেছিল, বিএনপি নির্বাচন আসলো না কেন? এই যে অবস্থা। এবং দেখেন এবার তো পাপ করছে যে আওয়ামী লীগ মহাপাপ যেটা করছে, অমার্জনীয় কাপ করছে, কবিরা গুনাহ করছে। সেটা কোনটা? যে বিএনপির অফিস 8 তারিখ থেকে বন্ধ করে দিল, নির্বাচনের দ্বাদশ নির্বাচনের কথা বলছেন? হ্যাঁ, বন্ধ করে দিল। আপনার কোথাও 86-এ বিএনপি নির্বাচন যায় নাই, 15 দল ভেঙে 5 দল গেছে, তারা যায় নাই, আওয়ামী লীগ গিয়েছিল। 88-তে আওয়ামী লীগের যায় না, কেউ যায়নি। তো তাই বলে কি বিএনপি আওয়ামী লীগের অফিস এরশাদ সাহেব বন্ধ করে দিয়েছিলেন? অবশ্যই না। 1996 15 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সংবিধানের সংযোজন করার জন্য যখন বিএনপি নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ যায় নাই, জামাত যায় নাই, আর আদার্স দলগুলি যায় নাই। তো সেখানে কি তাদের অফিস বন্ধ করে দিয়েছিল? না, বন্ধ করে দেয় নাই। 2014 সালে যে আমরা বিএনপি নির্বাচন যায় নাই, জামাত পারেনি বলে দিতে পারেনি, বলতে পারে নাই নির্বাচন, তাই অফিসকে বন্ধ করে দিয়েছিল। এবার অফিস বন্ধ করে দিল কেন? অফিস বন্ধ করে দিয়ে গেল। একটা রাজনৈতিক দল অফিস বন্ধ করে দেওয়া যায়? নির্বাচন শেষ পর্যন্ত অফিস বন্ধ রেখেছিল। এখন আওয়ামী লীগ প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে তারা আছে। এই যে ধান কাটার কথা, ধান এই দিন একই সাথে দুইটা কথা হয়। একদিকে বলছে তাপদাহ, রৌদ্র প্রচন্ড গরম, আর একদিকে বলছে বৃষ্টি। তো দুইটাতে একসাথে চলতে পারে না। শীত, প্রচন্ড শীত, আমি তাহলে প্রচন্ড গরম, তাহলে হবে? একদিকে বৃষ্টি, আরেকদিকে বলছে তাপদাহ, এটা হতে পারে না। তো এই যে সব কথাবার্তা এখন এটা বলে প্রধান নির্বাচন কমিশন বলে ফেললো ধান কাটার কারণে ভোটার কম আছে। এরকম কথা হলো? আপনাদের দাবি তত্ত্বাবধায়ক? আমাদের দাবি, যে দাবি আওয়ামী লীগ 1996 সালে করেছিল, তারা তো আন্দোলন করে আদায় করেছে, আন্দোলন করে আদায় করেছিল। জি, ম্যাডাম খালেদা জিয়া 96 সালে প্রথম অধিবেশনে, আপনারা তো সেটা পারেন নাই। এবার আওয়ামী লীগ বলেছিল না 14 সালে, যেটা একটা আপাতত নির্বাচন, অল্প কিছুদিন পরে নির্বাচন হবে,
সব নেতারাই বলেছিল, তোবাল ভাই থেকে শুরু করে সবাই বলেছিল। নির্বাচন হয়ে যাওয়ার পর বোধ ট্রেন ছেড়ে গেছে। বিএনপি কথা দিয়ে কথা রাখে, আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে না, পার্থক্য এটা। এবং 2008 সালে সেনাবাহিনী নিয়ন্ত্রিত, সেনা সমর্থিত যে সরকার, সেই সরকার কারচুপি করে 10% ভোট প্রত্যেকটা কেন্দ্রে সিল মেরে গেছিল। আপনি একটা উদাহরণ দিলেন না, 86% ভোট কাস্ট হয়েছে কত কোন ইতে, জাতীয় সংসদ নির্বাচনে, আর 68% ভোট কাস্ট হলো তার 22 দিন পরে উপজেলা নির্বাচনে। কেন এত ভোট কমলো কি করে? এত ভোট তখন তো স্থানীয় সরকার নির্বাচনে আরো বেশি ভোট কাস্ট। 8 সালের কথা বলছি। হ্যাঁ, 8 সালে যে 86% কাস্ট হয়েছে, জি, তার 22 দিন পরে আপনি কত 62 না 68 কিভাবে হয়? 20% ভোট কমে গেল 12 দিনে কি 20 দিনে, 22 দিনের ব্যবধানে 20% ভোট কমে গেল। কারণ ওই ভোটটা কারচুপির ভোট ছিল। তারপরেও দেখেন এই যে নির্বাচন প্রথম 2 ধাপ হয়েছিল, 2 ধাপ সব তো বিএনপি জামাত। আপনি ওইটাও পরিসংখ্যানটা চান, আপনাকে দিবে যে প্রথম 2 ধাপ কত আওয়ামী লীগ কয়টা পেয়েছিল। যে আওয়ামী লীগ মাত্র 29টা সিট বিএনপিকে দিল, সেই তার 22 দিন পরে নির্বাচনে আওয়ামী লীগ হারিয়ে গেল। কোথায় হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেল? নেই তো, সব তো বিএনপি জামাত উপজেলা। তাহলে আপনার 29শে ডিসেম্বর সব সিট আওয়ামী লীগের। জি, জাতীয় পার্টির সিট হলো কত 25টা না কয়টা, আর উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির একটা সিট নেই। আমি আপনার কাছে আসবো, আমি একটু উত্তর নিয়ে আসতে চাই। এই উত্তরটা নিয়ে আসেন, আর এর ভিতরে পরিসংখ্যানটা আপনি দয়া করে পরিসংখ্যানটা নেন। জি, যে ওই সময় আপনার জি আমি নিচ্ছি। আমি একটু জনাব আহমেদ হোসেন এমপি আপনার কাছে আসতে চাই। আসলে অনেকগুলো অভিযোগ করেছেন জনাব হাবিবুর রহমান হাবিব যে আওয়ামী লীগ কথা রাখেনি, আওয়ামী লীগের সাথে জনগণ নেই, কি বলবেন? হ্যাঁ, দুটো এটি অভিযোগ দোষারোপ করছেন না, ও দোষারোপ করছেন। দোষারোপের রাজনীতি তো বিএনপির কাজ। বিএনপির কাজ হচ্ছে দোষারোপের রাজনীতি করা, জনগণের রাজনীতি করা না, আর জনগণের কল্যাণের রাজনীতি করা না। এখন এটা কি আপনি মেনে নিয়েছেন? কোনটা? এই যে জনগণ নেই আওয়ামী লীগের সাথে বলেছে। আর জনগণ নেই তারা বললে, তারা তো বলতে হবে না। জনগণ বিএনপি বললে এটা কি বিএনপির সার্টিফিকেট হয়ে যায় নাকি? বিএনপি যা বলে তাই কি সত্য হয়ে যায়? ব্যর্থ হইলে কিন্তু ইতিহাসের অংশ হওয়া যায় না। ব্যর্থ হইলে কেউ সার প্রত্যাশা থাকে না। ব্যর্থ কারা তাহলে? বিএনপি তো বলেছিল নির্বাচন করতে দিবে না, নির্বাচন হতে দিবে না। বলেছে কথা রাখেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগ কথা রেখেছি, কি কথা রাখেনি? 14 সালের কথা বলেছে। 14 সালে কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী? দিয়েছেন যে আমরা আবার নির্বাচন দেব, এমন রেকর্ড আছে? এগুলো বানিয়ে করে কথা বলা, এই সমস্ত কথা হচ্ছে তাদের বিএনপির বানোয়াট কথা বলা, আত্মতুষ্টির বক্তব্য। আর তো কিছু পারলাম না, অন্তপক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করে দোষারোপ করে নিজের সুখ পেলাম, এই আর কিছু না। এই যে জাতীয় নির্বাচনের থেকে উপজেলা নির্বাচনে আসলেই কেন ভোট কমে যায়? বিশেষ করে যে উনি বললেন যে 2008 সালে জাতীয় নির্বাচনে 86% ভোট পেয়েছে আওয়ামী লীগ, সেখানে এসে উপজেলা নির্বাচনে এসে একটা প্রথম পর্ব দেখলেন, এখন বাকি আছে। এবারের নির্বাচনও কিন্তু জাতীয় নির্বাচন অর্থাৎ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে এমপিরা যে ভোট পেয়েছে সে ভোটও কিন্তু পড়েনি, কিন্তু যদিও বিএনপি এখানে আসেনি নির্বাচন। এখনো প্রথম পর্ব দেখলেন, সেকেন্ড পর্ব দেখেন না। কি হবে সেকেন্ড পর্ব? ওভারঅল পর্বে, ওভারঅল আপনার কয়টা পর্ব? 4টা 5টা? 4টা পর্ব। 4টা পর্বে গিয়ে আপনি হিসাব মিলাবেন কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। আর প্রথম পর্বে দেখি আপনি সবকিছু হিসাব মিলাতে পারবেন না। না, ভোটের প্রতি কি মানুষের অনীহা কি কমে? কেন হবে? কেন আসছে কিনা? কেন হবে? আগ্রহ কমেছে কিনা? কেন আগ্রহ হবে? কেন মানুষ ভোট দিতে যাচ্ছে না? ভোট না দিলে আমরা ইলেকশন হয়ে এমপি আসলাম কিভাবে? আমাদের আওয়ামী লীগ আবার নির্বাচিত হলো কিভাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন কিভাবে? আপনাকে এটা বুঝতে হবে। বিরোধ দ্বন্দ্ব কি বাড়ছে? কোন দ্বন্দ্ব? এই যে তৃণমূলে। কার সাথে? অন্তর্দ্বন্দ্ব, মানে দলের মধ্যে। অন্তর্দ্বন্দ্ব বলতে আপনি কি বুঝেন? অন্তর্দ্বন্দ্ব আপনার পরিবারে নাই, আপনার সংসারে নাই, অন্তর্দ্বন্দ্ব নাই। আওয়ামী লীগের মধ্যে ইনার পার্টিতে ডেমোক্রেসি আছে, আর আওয়ামী লীগ বিশাল পার্টির নেতৃত্বের প্রতিযোগিতা। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, RICL সপ্তাহের দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, RICL সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। স্টুডিওতে আমাদের দুজন অতিথি আছেন। আমরা আবারও যেতে চাই জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসতে চাই। আসলে বিএনপিকে ব্যর্থ বলেছেন জনাব আহমেদ হোসেন। একই সঙ্গে আরো একটি প্রশ্ন যুক্ত করে বলতে চাই, এবার আমরা লক্ষ্য করেছি যে ইভিএম এর চেয়ে ব্যালটে ভোটের হারটা বেশি। ইভিএম এর প্রতি মানুষের
কি এখন আস্থা ফেরেনি নাকি ইভিএম এ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, এটির উত্তর যদি দেন। ইভিএমের উত্তরটা আগে দেয়। ইভিএম আসলে এখন পর্যন্ত আমাদের দেশের মানুষ একটা পেয়ে না, আর পৃথিবীতে উন্নত দেশগুলোতে ইভিএম এখন নাই, ওটাতে কারচুপি করা যায়, ওকে যে কমেন্ট দেওয়া যায় সে ওটা ফলো করে। তারপরে মেলে না, হাতের ছাপ মেলে না, ফিঙ্গার মেলে না, করে আবার নষ্ট হয়ে যায়। যারা ওই করে তারাই জানে না ঠিক মতো, টেকনিক্যাল ন হওয়া তারা জানা নেই, এই জন্য ব্যালট আপনার পিছিয়ে। আর ব্যাটার একটা সুবিধা আছে, তো ব্যাটে সিল মারবে, এভাবে তো সিল মারছে। আওয়ামী লীগ সর্বশক্তি ব্যয় করে, জাল ভোটের কথা বলছেন, হ্যাঁ সর্বশক্তি ব্যয় করে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস, এক আওয়ামী লীগের 5-7 জন করে, 5-7 জন করে। তা অন্য দলও গেছে, অন্য দল থেকেও যায়নি অবশ্য, জাতীয় পার্টি একটা মনে হয় দিয়েছিল, আর জাসুদ্দিন মানে আছে। সর্বশক্তি ব্যয় করে 20-25% ভোটও তো যায়নি, কিন্তু বানানো ভোট পরে যেটা বলছেন 35-36% এত ভোট তো যায়নি। তো এটা সিলমারা ভোট। সর্বশক্তি ব্যয় করে যখন আওয়ামী লীগের অবস্থা, আওয়ামী লীগ যে নাই আমি যে একটু আগে বললাম তার প্রমাণ কেটে হলো না। আর 2014 সালে তুফাইল ভাই, প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী অনেকেই, আমি এটা দেখাতে পারবো তাকে, যে বলেছিলেন এটা নিয়ম রক্ষার্থে নির্বাচন, এরপরে একটা সংক্ষিপ্ত নির্বাচন হবে, এটা বলেছিলেন না, কিন্তু কথা রাখে নাই। এখন তো অস্বীকার করার সম্ভাবনা নাই। এখন আমার মতো যদি এখন রেকর্ড, আমি আমাদের সাজা দিলে 5 মাস, সর্বোচ্চ উচ্চ আদালত আমাকেই বাংলাদেশের সবচেয়ে বেশি সাজা দিয়েছে উচ্চ আদালত, আমাকে সর্বপ্রথম এই সরকার সাজা দিয়েছে। তা আমাকে যখন দেখালো আমার বক্তব্য, এতে কোর্টে দেখালো আমার সময় টেলিভিশন বক্তব্য, আমার প্রেসক্রিপশন বক্তব্য দেখে যখন বললেন যে আপনার শপথ বাক্য উচ্চারণ করে বলেন যে এই কথাগুলো বলেছিলেন কিনা, আমি এই কথাগুলো বলেছিলাম। আবারও বলছি, ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান এবং ডক্টর জুবাইদুর রহমানের বিরুদ্ধে যদি এই ধরনের মামলা সাজা মিথ্যাবাদী দেওয়া হয়, আমি আবারও বলবো তাতে 100 বছর সাজা হলে আমি তাতে পরোয়া করি না। তা আমি ওইটা অস্বীকার করার আমার উপায় ছিল? দেখালো যে আওয়ামী লীগ বলেছে 2014 সালে, এখন মুখ দিয়ে অস্বীকার করলে হবে না, তার প্রমাণ আছে, পত্রিকা আছে, সবই আছে। তো এই যে অস্বীকার করতেছে জনগণের সামনে, তাহলে সে ছোট হয়ে যাচ্ছে না? আর 2024 সালে তো নির্বাচনই হয় না, কে 2024 সালে ওটা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে, ওটাকে নির্বাচন বলে? অন্য কোনো দল নির্বাচনে যায় না, নিজেরা ইলেকশন করছে, নিজেদের পাতানো লোকজনকে দিয়ে, নিজেদের পক্ষের রাজনৈতিক দলগুলিকে দিয়ে নির্বাচন করিয়েছে, কাউকে সিট দেয়নি। আপনারা তো জানেন, আমরা যাবো, আমাদের অফিসটা বন্ধ করে রাখলো। পৃথিবী দেখাতে পারবেন, বাংলাদেশকে দেখাতে পারবেন? অফিস খুলে দিলে কি যেত? অফিস খুলে দিলে পরের ব্যাপার, আমরা যেতাম কি না যেতাম সেটা তখন আমাদের দোষারোপ করতে পারতো। বেঙ্গলের অফিস খোলা ছিল, মহাসচিব বাইরে ছিল, তাদের নতুন ফর্ম বিক্রি করার সুযোগ ছিল, যাচাই বাছাই করার সুযোগ ছিল, তাদের মনোনয়ন বোর্ড বসার সুযোগ ছিল, তখন বলতে পারতো আমাদের যে বের হয়ে যায় নাই। আমাদের যাওয়ার সুযোগই আমাদের সে রাস্তাতে বন্ধ করেছে। আব্বাস ভাই অ্যারেস্ট, আমির হোসেন মাহমুদ অ্যারেস্ট, মহাসচিব অ্যারেস্ট, কে নেবে ইন্টারভিউ, কে নেবে, কে ফর্ম বিক্রি করবে, অফিস তালাবন্ধ। এই যে অন্যায় যেটা করছে আওয়ামী লীগ বলে এখন এটা বলছে। এখন যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে মানুষ আওয়ামী লীগের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওই পরীক্ষাটা আপনি এতক্ষণ নিতে পারতেন যে 2009 সালের উপজেলা নির্বাচনের প্রথম 2 ধাপ বিএনপি এবং জামাত কতগুলি আসন পেয়েছিল, আওয়ামী লীগ কয়টা, তারপর তো সিল মারা শুরু করলো। এখন উনি যেটা বললেন আমার এই আশঙ্কা হচ্ছে, এবার সিল মারতে নিজেরা তো লাশ ফলার সম্ভাবনা বেশি আছে। নিজেরা বলছেন যে ভোট আর বাড়বে, আরো কমবে। সিল যদি না, এই ভোটও তো প্রকৃত ভোট না, এই যে 36% ভোট দেখাচ্ছে না। এই প্রধান নির্বাচন কমিশনার 2024 সালের নির্বাচনে কি বললো 7 জানুয়ারি, প্রথমে বললো বেলা 3টার সময় বললো, আর 27% 28% কাজ হয়েছে, কাজটা 10% হয়নি। পাশে যখন বলতে গেছে, পাশ থেকে বলে দিল বলেন 40%, বলে বললো 40%, একদিন কথা শুনে, এটা সবাই শুনছেন আপনারা, পাশ থেকে বললো 40% বলে দেন, দিল। তারপরে একদিন পরে বলতে 41%। এই অপকর্মটা করেছিল 2014 সালে। 2014 সালে ওরকম ভোট 153 হয়ে গেল, ভোট 4-5% বেশি পড়ে নাই। 2 দিন পরে 48 ঘন্টা পরে বললো যে ভোট পড়ছে 42%, 41%। এটা তো বলতে বলতে এরা অভ্যস্ত হয়ে গেছে। তো এই জন্য নিজেরা আওয়ামী লীগ তো বিলীন হওয়ার পথে, প্রশাসন ছাড়া। আজকে শুধু বলুক, একটা আপনি পরীক্ষা নেন যে আজকে বলুক যে 2 বছর পরে বা 1 বছর পরে একটা নির্বাচন হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দেখেন তো আওয়ামী লীগ কয়টা থাকে, কয়টা আওয়ামী লীগ থাকে মাঠে? আমরা তো মাঠ ধর খেয়ে, মামলা খেয়ে, একজনের হাবিবুল খান সোহেলের মামলা 460টার বেশি, নীরবের মামলা 350-400-র মতো।
1 বছর বেশি জেলখানায় আছে, তাকে জামিন দিল, 2 দিন আটকে রেখে আবার তাকে মামলা দিল। ওখানে জুয়েলের মামলা, ওরকম এতগুলি মামলা আছে। এই একটার পর একটা আমাদের নেতাদের নামে এই যে মিথ্যা, এখন আবার টুকুরা কয়েকশো মামলা নিয়ে জেলখানায় গিয়েছে। তো এই যে অবস্থা, এই সরকারের কাজ হলো মামলা দেওয়া। আর দেখেন গতকালই তো না পরশুদিন একদিনে ডলারের দাম 7 টাকা বাড়ছে। কোথায় কোন দেশ কম, মানে গোবিচন্দ্র সেই আমল চলে আসছে মনে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে বসা দেখছে গভর্নর থেকে শুরু করে একবার এই ব্যাংক মার্জ হবে, আবার বলে এটা হবে, আবার বলে সুদ ইচ্ছা মতো নির্ধারণ করতে পারবে, সুদ দিবে ব্যাংক, সেটা তার নিজের ইচ্ছা, সুদ নিবে সেটাও তার ইচ্ছা মতো। ডলার ইচ্ছা করলে বেশি দামে বিক্রি করতে, ইচ্ছা করলে কম দামে বিক্রি করতে। ডলার যদি বাইরে 126-127 টাকা বিক্রি হচ্ছে, এখন হয়ে গেছে 117 টাকা। কোথায় গেছে? এই যে কথাবার্তা, এক সেকেন্ড শেষ করে, এই যে কথাবার্তা বল না আমাদের দেশ থেকে উন্নত করেছে, রোল মডেল। আপনি দেখেন তো রোল মডেল হতে তো কোথায় গেছে? ডলার দাম ছিল কত? ডলার আওয়ামী লীগের শেষ আমলেও তো 85 টাকা ছিল আগে, সেখান থেকে আসছে 117 টাকা। ভারতের সাথে আপনার মুদ্রা বিনিময় ছিল, আমাদের বাংলায় 100 টাকা দিলে পরে 88 টাকা পাওয়া যেত, এখন থেকে 62 মতো আর কি। কোন দেশের সাথে আপনি বলেন, মালয়েশিয়ার রিঙ্গিতের কথা আপনি বলেন, আপনার সৌদি রিয়ালের কথা বলেন, দিনারের কথা বলেন, কোথায় গেছে? আমরা কত পিছিয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমরা একটু যেতে জনাব আহমদ হোসেন, ওনার অনেকগুলো কথা বলেছেন, আপনি যদি কিছু বলেন। একই সঙ্গে একটু যুক্ত করে প্রশ্ন রাখতে চাই যে প্রভাব বিস্তার নিয়ে অনেক শঙ্কা ছিল প্রথম ধাপের নির্বাচনের আগে, সেই প্রভাব বিস্তার কি আসলে ঠেকানো সম্ভব হয়েছে কিনা? দ্বিতীয় ধাপের নির্বাচন আছে, এরপর তৃতীয় চতুর্থ ধাপও রয়েছে, কিন্তু প্রভাবের আশঙ্কা করেছে বিএনপি, জনগণ। আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু প্রভাব বিস্তার নিয়ন্ত্রণে বা ঠেকাতে কিন্তু নির্দেশনা দিয়েছে এবং অনেক হয়েছে, নিয়ন্ত্রণ করেছি আমরা। নির্বাচনে কোনো প্রভাব বিস্তারিত হয়নি। কথা বলতে পারেন যে 50টি উপজেলায় কিন্তু ওই যে স্বজনরা দাঁড়িয়েছে, এটা এক জিনিস। আর নির্বাচনে প্রভাব সৃষ্টি করে ফলাফল অনুকূলে নেওয়া আরেক জিনিস, দুটো বিষয়। কিন্তু আমাদের পার্টির সিদ্ধান্ত 100% এক্সিকিউট হয় নাই, সেটা এক জিনিস। তাদের আত্মীয় স্বজন ছেলেরা কোনো ধরনের প্রভাব বিস্তার হয়নি বলছেন নির্বাচন ভোটের ক্ষেত্রে? জি নো, ভোটের ক্ষেত্রে প্রভাব বিস্তার হবে কেন? ফেয়ার ইলেকশন হয়েছে। আর ভোটের ক্ষেত্রে যদি প্রভাব বিস্তারই হবে তো সিল মারা হইতো, সিল মারলে তো 100% ভোটই কাস্ট হয়ে যেত। কাজেই সিলও মারা হয় নাই, ইলেকশন ফেয়ার হয়েছে, প্রক্সি ভোটও হয় নাই। এ ব্যাপারে এটা পরিষ্কার কথা। আর বিএনপি তো চর্বিত চর্বণ করে একই কথা প্রতিদিন বলতেছে। যে গান গেয়েছিল আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, ওই গানই গেয়ে যাচ্ছে। তাদের আশা পূরণ হবে না। যে আশায় স্বপ্ন দেখছে যে আবার তত্ত্বাবধায়ক আসবে, আবার নির্বাচনে যাবে, আর 111 আসবে, অনেক চেষ্টা করেছে, চেষ্টা তো কম করেনি। একটা 111 আসবে বা আমেরিকার ভিসা নীতি, সে নীতি কার্যকর হবে, আমাদের উপর রেস্ট্রিকশন জারি হবে, কত কথা বলেছে। তারাই যে বললো অফিস বন্ধ করবে, অফিস তারা বন্ধ করে দিয়েছে। 28 তারিখ একটা পুলিশকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে ইনজুর্ড করেছে, চিফ জাস্টিসের বাসায় হামলা করেছে, আকামটা করে অফিসটা বন্ধ করে তারা পালিয়েছে। আমরা অফিস বন্ধ করিনি, এই যে পালিয়েছে। এবং আমাদের এই নির্বাচন আগে বলেছে কত হাউকাও, কত বড় কথা বলেছে, আপনারা পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না। আমাদের হুমকি দিয়েছে, উনি বলেছেন পালিয়ে যাওয়ার পথ পাবেন না। আর আজকে ইতিহাস কি বলে? তাদের পালিয়ে যাওয়ার পথ নাই। আর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি বাস্তব কথা বলেছেন যে কারাগারে কোনো রাজনৈতিক বন্দী নাই, সব ফৌজদারি অপরাধে বন্দী। আপনি যদি আমাকে কালকে বা এই যাওয়ার পথে আমাকে হামলা করেন, এটা ফৌজদারি অপরাধের মামলা হবে না? আপনি যখন পুলিশ হত্যা করেছেন, এটা ফৌজদারি অপরাধের মামলা হবে না? সেই মামলা আসামি বিএনপি হবে না? সুতরাং যারা জেলে গিয়েছে সব ফৌজদারি অপরাধে, রাজনৈতিক কজে কোনো মামলা সেখানে হয়নি, রাজনৈতিক কারণে কেউ বন্দী হয়নি। কাজেই বিএনপি যত আশাই করুক, এখন কি হোয়াট ইজ দেয়ার ফাংশন? কালকে মিটিং তাদের আছে নাকি? আজকে করেছে, কালকে আমরা করব, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। আজকে তারা করেছে। যদি এইটা করে যদি মনে করে আগের জায়গায় ফিরে যাবে, আবার সন্ত্রাস করতে যাবে, তাহলে তো পরিণতি তাদের সুখকর হবে না।
পরিণতি তাদের সুখকর হতে পারে না। বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন দেশের স্বাধীনতা কাঁটাতারের বেড়ায় ঝুলছে। না, গয়েশ্বর রায় তো অনেক কথা বলেছেন, দাদা অনেক সময় কথা বলেন, দাদা গান্ধীবাদী নেতা, তাই না? তিনি তো অনেক কথা বলেন, তার কথাই যদি সত্য হয় তাতে ইতিহাস পাল্টে যাবে। তার কথা মতো কি এই দেশের রাজনীতি চলে? গয়েশ্বর দাদার কথা কি চলায়? ওনাকে রেখেছিল মনে করলো মোদিজিকে যদি কনভিন্স করা যায় গয়েশ্বর বাবুকে দিয়ে, কই মোদিজি কি কনভিন্স হবে? মোদিজি উপসংবিধানের পক্ষে থাকবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট অলওয়েজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট অলওয়েজ সংবিধানের ধারার থাকবে, কোনো পার্টির পক্ষে থাকবে না। এবং বিএনপিও যদি ক্ষমতায় আসার সম্ভাবনা কম, খুব ক্ষীণ। বিএনপি যে আবার কবে ক্ষমতায় আসবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তারাও জানে ভিতরে ভিতরে মার, ভিতরে ভিতরে কষ্ট যন্ত্রণা, হারে ক্ষমতায় কবে ছিলাম, আর ক্ষমতায় আসতে পারবো, এই হতাশা, এই নিরাশার মাঝে ডুবে আছে বিএনপি। এই ডুবে ডুবে জল খাচ্ছে এখন। আর টকশোতে এসে আমাদেরকে কথা বলছে, আমাদের বিরুদ্ধে কথা বলছে। বিরুদ্ধে কথা বলে এটা তো কর্মীদেরকে বাঁচিয়ে তো রাখতে হবে, আর তো পথ নাই। কর্মীদেরকে একটা আশা দিয়ে রাখতে হবে। কিন্তু এই জন্য কর্মীরা, তৃণমূলের কর্মীরা নির্বাচনে চলে গেছে, উপজেলা নির্বাচনে পার্টিসিপেট করেছে, বলেছে যে তোমাদের সিদ্ধান্ত রং, নির্বাচনে আসতে হবে। নির্বাচনই হচ্ছে রাজনীতির মুখ্য বিষয়। নির্বাচনই একমাত্র গণতন্ত্রকে সমৃদ্ধ করতে পারে। নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হয়, জনগণ কোন পক্ষে আছে এটা প্রমাণের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। পিপল আপনাকে লাইক করে কি ডিসলাইক করে, এটার মাধ্যম কি? নির্বাচন। নির্বাচন ছাড়া কি সম্ভব? পৃথিবীতে সব জিনিস তো আবিষ্কার হয়ে গেল। আসবো আপনার কাছে, আমার কাছে আসবেন। পৃথিবীতে সব কিছু আবিষ্কার হয়েছে, একটা জিনিস আবিষ্কার হয় নাই, মানুষের মনের কথাটা কোথায় আছে। এটা যদি মেশিন থাকতো তার হয়ে যেত। মেশিন হচ্ছে, সে মেশিন হচ্ছে একটা নির্বাচন। ওই নির্বাচনের মধ্যেই মানুষের মনের ছবিটা ফুটে ওঠে, নৌকা, লাঙ্গল, ধানের শীষ, অন্য কোনো মার্কা। অসংখ্য ধন্যবাদ। আমরা আসবো। আমি একটু জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। প্রশ্নটি হচ্ছে যে আসলে একের পর এক নির্বাচন হচ্ছে, বিএনপি শুধু বর্জন করেই যাচ্ছে। মানে বিএনপি আসলে কিসের অপেক্ষা করছে? আন্দোলনে যেহেতু আন্দোলনে সফল হতে পারছে না, সেক্ষেত্রে আসলে তাকিয়ে দেখা ছাড়া কি আছে, বা বিএনপি কিসের অপেক্ষা করছে? এই প্রশ্নটি রেখে আমি একটু বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আরআইসিএল সপ্তাহের দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরআইসিএল সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দুজন অতিথি আছেন স্টুডিওতে, আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, আসলে একের পর এক নির্বাচন হচ্ছে, একের পর এক বর্জনও করছে বিএনপি, তাকে দেখা ছাড়া কি আর কিছু করার আছে কিনা? কিসের অপেক্ষা করছে বিএনপি? আপনাকে একের কংক্রিট একটা ধারণা দেয়, শুধু বিএনপি তো বর্জন করে নাই। বিএনপি 86 মানে প্রধান মাঠের প্রধান, না মাঠের বিরুদ্ধে বিএনপি 86 এ বর্জন করেছে, 91 এ ক্ষমতা আসছে। তারপর 88 এ বিএনপি বর্জন করেছে, আওয়ামী লীগও বর্জন করছে। আওয়ামী লীগ 96 এ বর্জন করেছে, 96 এ আবার ক্ষমতায় আসছে। আওয়ামী লীগ 2007 সালের 23 জানুয়ারি সব প্রত্যাহার করে নিয়েছে, আবার তারাই ক্ষমতা আসছে। তো বর্জনের মধ্যে দিয়ে অর্জন হয়। শুধু বিএনপি বর্জন করেছে, আওয়ামী লীগ তো বর্জন 3 বার করছে, 3 বারই অর্জন করছে। কিন্তু এবার তো টানা 3 বার, আমরা 3 বার, আমাদের 3 বার বর্জন। এটা তো হলো এটা অনৈতিকভাবে এটা করতেছে। যেন বিএনপি বলুন, বিএনপি কথা রেখেছিল, কথা রাখে নাই। এবং এই যে আমরা কারো আশায় নাই, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করবই ইনশাল্লাহ। এইটা হলো আমাদের। কিভাবে হবে? জনগণই তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে একসময়। এখন ধরেন এবারে যে বলেছে, এবার যে তারা যে কথাটা বললো যে 1/11 নিয়ে আসছে কি আওয়ামী লীগ, আপনার 75-এর সামরিক শাসন নিয়ে আসছে কি আওয়ামী লীগের নেতারা, এই খন্দকার মুস্তাক খুনিরা, বিশ্বাসঘাতকরা নিয়ে আসছে। আবার ধরেন জাতীয় পার্টি যখন আপনার 82 সালে ক্ষমতা আসলো, তখন আওয়ামী লীগ এটার সমর্থন জানালো। বিএনপিতে কোনো সময় কোনো সামরিক শাসনকে সমর্থন জানায় নাই, কোনো সময় জানায় নাই। এটা করেছে, এটা সামরিক শাসন নিয়ে আসে আওয়ামী লীগ, সহযোগিতাকারী আওয়ামী লীগ, সমর্থনকারী আওয়ামী লীগ। বিএনপির সামরিক শাসন আসেও না, আনেও না। জিয়া রহমান তো সামরিক শাসন আসে নাই, সামরিক শাসন আনছিল খন্দকার মুস্তাক। তারপরে হলো কারণ আপনার হলো খালেদ মোশাররফ। তারপরে জিয়া রহমান সামরিক শাসন নিয়ে আসে নাই, সেখানে যে পট পরিবর্তনের মধ্যে দেশে আসছে। এবার আপনি আসেন যে আমরা যদি অফিস বন্ধ করতাম, সেই কথাটা বলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা যদি অফিস বন্ধ করতাম তাহলে তো আমরা অফিস পরদিন খুলতাম। এবং বলেছে আপনারা পালিয়ে গেছেন। পালিয়ে তো যায় না, বন্ধ করছে তো। যেভাবে টেস্ট সেল মারতে আমি তো ছিলাম স্টেজে, আমার
সাজা 4 বছর সাজা নিয়েও কিন্তু আমি স্টেজে ছিলাম। বিএনপির অফিস বন্ধ করে দিয়ে ওখানে ক্রাইম সিন ক্রাইম জোন বানায় নির্বাচনের পরও 10 জানুয়ারি পর্যন্ত বা তারও পর পর্যন্ত পুলিশ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। এগুলো অসত্য। তাহলে আমরা যদি বন্ধ করতাম তাহলে আমরা পরদিন আবার খুলতাম। আমরা তো যেতেই যাইনি ওদিকে। আমাদের মহাসচিবকে গ্রেপ্তার করলো, আব্বাসকে গ্রেপ্তার করলো, আমাদেরকে গ্রেপ্তার করলো সবাইকে। এই যে অবস্থা। আর প্রধান বিচারপতির বাসভবনে আমরা হামলা করে নাই। আমার সাজা থাকা সত্ত্বেও আমি যখন গাড়ি নিয়ে প্রধান বিচারপতির বাসার সামনে দিয়ে আমি মনে করলো ওই শিল্পকলা পাশ দিয়ে ওই দিক দিয়ে ঢুকবো, এদিক দিয়ে তখনই দেখি যে একদল লোক দৌড়াচ্ছে আর একদল লোক তাড়াচ্ছে। তারা লোকেরা আওয়ামী লীগের লোকেরা, ভাঙচুর করলো কারা, আওয়ামী লীগের লোকেরা, দৌড় দিল কার, বিএনপির মহাসচিব স্টেজে তার নামে মামলা, শাহজাহানগরের নামে মামলা, আলতাফ হোসেন চৌধুরীর মামলা। আবার শাহজাহানগরকে ডেকে নিয়ে তাকে জামিন দিয়ে এমপি বানাই দিল। এ কত বড় জঘন্য কাজ এগুলি। এবং সেদিন কত হাজার টিয়ার সেল মেরেছে আপনার হিসাব না, কত হাজার টিয়ার সেল মেরেছে পালিয়ে গেল কোথায়। আমরা লাস্ট পর্যন্ত আমরা স্টেজে ছিলাম, এত কাছাকাছি এসে যখন টিয়ার সেল মারা শুরু করলো চোখ অন্ধকার, নামলাম কি পড়লাম তার তো হিসাব নাই। এই অবস্থা, এই যে অস্বাভাবিক একটা সৃষ্টি, লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে এত মানুষ দেখে নাই। সেদিন যদি বিএনপি মনে করতো যে ঢাকা শহর সয়লাভ করে দেবে, ঢাকা শহরে কিচ্ছু থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের অফিস থাকবে না, পুলিশ প্রশাসন লাশ পড়বে, তাই কিন্তু হতো। বিএনপি সেই রাজনীতি করে না। এত লক্ষ লোক হেঁটে দিক দিকে গেছে, চালাতে পুরাতে সিদ্ধান্ত বিএনপি থাকতে তেমন সেদিন কিছু থাকতো ঢাকা শহরে। কত লক্ষ লোক আসলে, এত লোক এসেছে। যেমন লগি বৈঠা দিয়ে জামাত ইসলামের ওদেরকে হত্যা করার পরে লাশের উপর নৃত্য করেছিল না, সেদিন বিএনপি মনে করলে আওয়ামী লীগ অফিস দখল করে আওয়ামী লীগের অফিসের সামনে লাশের উপর নৃত্য করতে পারতো। এত লোক আসবো আপনার কাছে। জি, বিএনপি ওই জিনিসগুলো চিন্তা করে না। আপনার কাছে আসবো। আমরা যেতে চাই জনাব আহমদ হোসেন এমপি, আপনার কাছে আসতে চাই। আসলে দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে আসলে একদম স্থানীয় রাজনীতি সরগরম হয়ে উঠছে ধীরে ধীরে, এবং প্রভাব শঙ্কা এইসব কতটা থাকবে বলে মনে করেন কিনা দ্বিতীয় ধাপের নির্বাচন? দ্বিতীয় ধাপের নির্বাচন চতুর্থ ধাপে গিয়ে শেষ হবে। ধাপে ধাপে তো স্বাভাবিক কারণেই নির্বাচন বাড়বে বলে মনে করেন? হ্যাঁ, বাড়বে। আমার মনে হচ্ছে ধান কাটা তো শেষ হয়ে যাবে নিশ্চয়ই। হ্যাঁ, শেষ হয়ে যাবে, বাড়বে। এবং এই একটা ভালো নির্বাচন হয়েছে তো ভোটারদের মধ্যে আশাবাদ ফিরে আসবে। আশাবাদ কি হারিয়ে গেছিল? না না, আশাবাদ হারিয়ে যায়নি, আশাবাদ বেঁচে ছিল বলেই তো আশা এখনো, সে আশা ভরসাই তো মানুষ ভোটকেন্দ্রে যায়। আর আশা যদি ভঙ্গ হয়ে যেত তাহলে তো বিএনপির ডাকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেই আসত। বিএনপির বক্তব্য কখনো সঠিক নয়, বিএনপি কখনো একটা নীতিগতভাবে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক দল নয়। এটা হচ্ছে একটি প্ল্যাটফর্ম, এন্টি আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম। জগা খিচুড়ি দিয়ে একটা পার্টি বানিয়েছে। এখানে মুসলিম লীগ আছে, জামাত আছে, বঙ্গবন্ধুর খুনিরা আছে, 21 আগস্টের খুনিরা আছে, এই সমস্ত খুনি টুনি মিলে হচ্ছে বিএনপি। এটা হচ্ছে আওয়ামী লীগকে, বিএনপিকে আওয়ামী লীগকে ক্রাশ করতে হইব, খুন করে শেষ করে দিতে হবে, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ করতে হবে। কত স্লোগান দিয়েছে, ছাত্রদল সম্মেলন হলো, বেগম জিয়া চিফ গেস্ট ছিলেন, ছাত্রদলের স্লোগান ছিল তখন ক্ষমতায় থেকে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চাই, এই ধরনের স্লোগান দিয়েছিল। হ্যাঁ, দিয়েছে। আমি স্পষ্ট বলছি, আমি সাক্ষী যে আমার হাতে সময় খুবই কম, কাজে সময় ফুরিয়ে যায়নি, জীবনের সময় সব ফুরিয়ে যাবে, বিএনপির জীবনের সময় ফুরিয়ে যাবে, বিএনপির সময় ফুরিয়ে যাচ্ছে, দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। এখন বেঁচে আছে, মাত্র বেঁচে আছে একটু আশায়, যদি কিছু একটু হয়ে যায়, জিয়াউর রহমান যদি আসে, জিয়াউর রহমান করতে হইব। জিয়াউর রহমান গন কেস, জিয়াউর রহমানের রাজনীতি নাই। জিয়াউর রহমান খুন করে ক্ষমতায় এসেছিল বঙ্গবন্ধুকে, আর খুন করে আবার ক্ষমতায় আসবে, অসম্ভব। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে ফোন করেন, মুস্তাকের সহযোগী, তাদের সেকেন্ড কমান্ড, বাকশালের নেতারা সেকেন্ড কমান্ড, বাকশাল ইজ দ্য পার্টি, বাকশাল ইজ দ্য রেভলিউশন। বাকশাল হচ্ছে একটা সমাজ পরিবর্তনের লক্ষ্যে বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন। ওই বাকশাল সেন্ট্রাল কমিটির মেম্বার ছিল নেতা জিয়াউর রহমান। জিয়াউর রহমান যদি জিয়াউর রহমান আওয়ামী লীগকে রক্ষা করেছে, এই জিয়াউর রহমান 32 নম্বরে যেত, সন্ধ্যার পরে গিয়ে ভাত খাইতো, বঙ্গবন্ধুর সামনে বলতো, বঙ্গবন্ধু আমি আপনার জন্য জীবন দিব। কই জীবন দিয়েছে?
আওয়ামী লীগকে বাঁচিয়ে দিয়েছে। মুনাফিকি করেছে, মুনাফিকি জিয়া রহমান করে না, মুনাফিকি করেছে আওয়ামী লীগের নেতারা। আমাকে একটু বলতে দেন, সেই শাস্তি জনগণ দেয়। ইতিহাসের কথায় জগা খিচুড়ি পার্টি থেকে ভয় পান কেন? জল করে ভাসছে। আর জিয়া জগা খিচুড়ি পার্টি যদি বিএনপি হবে, আমাকে 1 সেকেন্ড হাতে সময় আছে, আপনি যদি বলেন জগা খিচুড়ি পার্টিতে ভয় পান কেন? এটা নির্বাচনী শাসন পান না কেন? আর শেখ হাসিনা মুক্ত না, শেখ হাসিনা শাসন মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আর জিয়া রহমান 75 15 আগস্টের ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না, বরঞ্চ জিয়া রহমান ক্ষমতার পাদপীঠে এসেছিলেন বলেই আওয়ামী লীগ আছে ক্ষমতায়, আওয়ামী লীগ আছে। তারা কর্নেল ফারুকেরা, ফারুক না, কর্নেল তাহেররা যে ক্ষমতার পাদপীঠে আসতো, আওয়ামী লীগের নাম উচ্চারণ করতে দিত না। 75 পর আমরা দেখেছি, ওই রান্না করা খাবার ফেলে দিত, মাইক বন্ধ করে দিত, দোয়া মাহফিলের অনুষ্ঠান করতে দিত। কারা? তখন তো বিএনপি এগুলো বাধা দেয় না, বাধা দিতে জাসদ। জাসদ যদি ক্ষমতার পাদপীঠে আসতো, আজকে উনি এখানে এসে কথা বলতে পারতেন না। উনি এখন হারিয়ে এসেছেন কাকে? একতরফা নির্বাচন, কুতু খেলার মতো নির্বাচনে জাসদেরই এক নেতা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যিনি ওই যে সমর সিংহেরিতে প্লেন হাইজ্যাকের আসামি ছিলেন। সেই জাসদ যদি ক্ষমতা থাকতো, আসতে পারতো, যেরকম না পাদপীঠে না আসে, তাহলে আওয়ামী লীগের নাম দেশে না পর্যন্ত থাকতো না। এখন সর্বশেষ যে কথাটা বলতে চাই, আওয়ামী লীগ এখন একবারে বেরিয়ে ধপাস করে ধরেন ইয়ে আছে না, আগে গ্রামের দিনে হেজাক চেনেন, হেজাকবাতি দেখেন না আপনারা? আগে বিয়ে বাড়িতে হেজাকবাতি থাকতো, অনেক আলো হতো। হঠাৎ করে মেন্টালটা ধস করে পড়ে গেলে নিভে যায়। তা আওয়ামী লীগ ওই পর্যায়ে আছে, জ্বলতেছে বিভিন্ন প্রশাসনের সহযোগিতা নিয়ে। যেমন প্রশাসন বলেছেন বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপি বিলীন হবে, বিএনপি বিলীন হলে লক্ষ লক্ষ মানুষ মামলা খাওয়ার পরে আজকেও তো আমরা সবাই তারা এই যে খাইরুল খোকন, মজনু আলাল থেকে শুরু করে শেষ করতে আপনার হেলাল আকরাম, আমরা সবই দৃষ্টিতে ছিলাম, আমরা সবই দেখেছি। মামলা যেদিন বেরোয়েছে সেদিন থেকে রাজপথে। অসংখ্য ধন্যবাদ জি, অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব এবং আহমেদ হোসেন ইব্বি, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আরআইসির সাপ্তাহিক দেশ আজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।